এই একটা মানে লাইট অ্যান্ড সাউন্ড তো বটেই, এই আলো উপর কাজ করে এই 35টা বছর আপনি কাটিয়ে দিলেন, সেই জন্য তো আপনাকে একটা অভিনন্দন জানাতেই হবে। বিষয়টা হচ্ছে যে আমাদের যে পরিবার, ওই পরিবারই একটা যাত্রার দল ছিল, এবং আমাদের বাড়িতে হচ্ছে যাত্রায় কী কী লাগবে সেগুলো সব মানে রাজা যে বসবে সিংহাসন, তার জন্য একটা চেয়ারও বাবা বানিয়েছিল, এবং 4টে বিশাল বিশাল খাট, সেই খাট লাগিয়ে দেওয়া হতো, তার উপরে সেটাই স্টেজ, এবং আবার গুটিয়ে রাখা হতো। প্রত্যেক বছর ভাদ্র আশ্বিন মাসে চাষিবাসী মানুষের কাজ তো কম থাকে, এই সময়ে ওই পরিবারের লোক আর বাবা নিজে আমার দেখার আগে আর কি নারী চরিত্রে অভিনয় করতেন, নারী ঘটনাটা। তো সেই থেকেই একটা মোটামুটি আগ্রহ যে এই নাটক টাটক ব্যাপারগুলো। বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা, কলেজে যখন পড়ি রাজ কলেজে, তখন রামকৃষ্ণবাবু ছিলেন। রামকৃষ্ণবাবু খুব সুন্দর করে নাটক পড়াতেন, তার একটা আগ্রহ। এবং শুধু তাই নয়, মনে হয় আমার যা মনে পড়ছে ওই ব্যাপারটাতে আমি বেশি নাম্বারও পেয়েছিলাম, যদিও প্রশ্ন কমন আসেনি। স্যার বললেন তাতে কি হয়েছে, যা পড়িয়েছি লিখেছিস তো? হ্যাঁ স্যার, লিখে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে স্পেশাল পড়াশোনা, এবং পরবর্তীতে এমফিলে একটা জিনিস বেছে নিলাম, যে ব্রেকটের যে বিচ্ছিন্নতার তত্ত্ব, সেটা স্যারকে বললাম। স্যার আমার বললেন কী নিয়ে ইন্টারভিউ দিবি? আমার স্যার এইটার উপরে দেবো, কারণ এইগুলো গ্রামের আমি দেখেছি যে যাত্রা না, এই যাত্রার মধ্যেই আছে। তুমি কোথায় কোথায় আছে বল? আমি বললাম এই যে অভিনয় করতে করতে শেষ হয়ে গেল, নায়ক বিড়ি খেতে যাচ্ছে, তারপরে আলোর সিস্টেম, হ্যাচাকে যে আলো পাম্প কমে যাচ্ছে আর কি, সেটা নামিয়ে, তখন তো যাত্রা বন্ধ, তখন নামিয়ে সেটা আলোটা পাম্প করা হচ্ছে, এইটুকু বিচ্ছিন্ন। বলে হ্যাঁ ঠিক তো, খুব সুন্দর তো ভাবনাটা। যাই হোক, ব্রেকটের এই তত্ত্ব উপরে কাজ শুরু করলাম, কিন্তু দেখলাম সে অনেক কিছু পড়াশোনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে জার্মানি শেখার জন্য ভর্তি হলাম। তখন এই সুকুমার সেনের জামাই, ওনার কাছে করতাম, বিজিৎ দত্ত, উনি বললেন এক কাজ কর, একটা সংস্কৃতি নিয়ে কর, এমনি পরে কাজ টাজ কর। তো যাই হোক, সেই নাটকের আগ্রহ থেকেই বিভিন্ন মানে পড়াশোনার একটা ধারাবাহিকতা। তো রুনুদার কাছে যে বিষয়টা আমি আগেও দেখেছি, যে আমাদের যে সংসদ বাংলা নাট্য অভিধান, যেটা সেই সংসদ বাংলা নাট্য অভিধানে ওনার নাম আছে, এটা আপনারা জানেন। এবং সেখানে একটা মানুষকে সেই গুরুত্ব দেওয়ার একটা ব্যাপার তো থাকে, নিশ্চয়ই তার মধ্যে একটা বিষয় আছেই আর কি, গুরুত্বপূর্ণ বিষয়। তো আলো যে নিয়ে যে কাজটা উনি করছেন, সেটা সত্যিই প্রশংসাযোগ্য। এবং আমি আগেও দেখেছি ওই ভরত আচার্যের যে নাট্যশাস্ত্র, প্রায় 36টা অধ্যায় আছে, সেখানে এই আলো টালোর ব্যাপার নিয়ে সেরকম কিছু আলোচনা নাই, বা অ্যারিস্টটলের পোয়েটিক্সে ওই সব নেই। অ্যারিস্টটলের পোয়েটিক্সে এই নরনারীর যৌবনের শারীরিক এবং তার কী প্রতিক্রিয়া ইত্যাদি হবে, সেই সব নিয়েও আলোচনা আছে, কিন্তু ওই জায়গাটা নেই। কেন নেই, তার একটা বড় কারণ, তখন তো সব দিনের আলোতে হতো। নাটক যখনই সন্ধেবেলায় আর রাত্রেবেলায় হবে কি না, এই ব্যাপারটা যখন এসে গেল, তখন তো আলোর প্রয়োজনটা। তো বাংলার নাটকের ক্ষেত্রে আমাদের তো 1795 সালে বেঙ্গলি থিয়েটারে লেবেদেব করেছিলেন, তিনি আলোর ব্যবহারটা করেছিলেন মোমবাতি দিয়ে আর এমনি বাতি দিয়ে, যেগুলো আমাদের ওই ল্যাম্প বলি। সে তো আলো, মৃদু আলো, তেমন তো হয়তো তখন দেখাও যেত না। এখন হয়তো আলোটা কমিয়ে দিয়ে আমরা মৃদু করছি, আর তখন একদম ন্যাচারালি সেটাই। তো সেই প্রয়োগটা 1795-এর পরে, প্রায় 100 বছর পরে, ক্লাসিক থিয়েটারে আমরা এখন যে এই ধরনের যে আলোগুলোকে বলছি, সেই ধরনের আলোর ব্যবহার, কিন্তু তখন তো বিদ্যুৎ ছিল না। তো ভিতরে এই বাতিটাকে আরও বড় করে এইভাবে কি করে একটা ফ্ল্যাশ লাইট দেওয়া যায়, সেই ব্যাপারটা নিয়ে একটু ভাবেন। কিন্তু তেমন এখনকার মতো আলো না। 1900 খ্রিস্টাব্দে সম্ভবত স্টার থিয়েটার প্রথম, তখন ডায়নামো আবিষ্কার হয়েছে। এই ডায়নামোতে তারা লাইটটা ব্যবহারটা করত।
এবং এইগুলো যখনই এক একটা পেশাদারি রঙ্গমঞ্চ তো তখন একটা নতুন কিছু দেখাতে হবে, নাহলে তো দর্শক শ্রোতার ভিড় হবে না। আর দর্শক শ্রোতার ভিড় না হলে অভিনেতারা যেতে পারবে না, এটা তো একদম বাস্তব। তো এইটাকে শিশির ভাদুড়ী, মনে রাখতে হবে শিশির ভাদুড়ী এমন অভিনেতা যার নামে নাটকের একটা পর্বের নাম করা হয়েছে। দ্বিতীয়টা গিরিশ পর্ব, গিরিশচন্দ্রের মৃত্যুর পর 1924-এ যে একাঙ্ক নাটক তৈরি মানে আনছেন, সেই একাঙ্ক নাটকের এই মধ্যিখানটার সময়টাকে বলা হয় শিশির ভাদুড়ী। মানে শিশির ভাদুড়ী বড় বড় ডায়লগ বলবেন, সেই জন্য নাটককে বড় বড় ডায়লগও দেওয়া, মানে তার মুখস্থ বিদ্যা আছে, সুতরাং সে পারবে। তো সেই শিশির ভাদুড়ী প্রথম রবীন্দ্র যেটা বলছিলেন যে রঙিন আলোর কথা, তিনি আলোটাকে রঙিন আলোর ব্যবস্থাটা করেন। তারপরে তো আমরা জানি যে সতু সেন বা পরবর্তী আলো নিয়ে যারা কাজ করছেন, মধ্যিখানে কিন্তু আরেকজনের কথা বলা খুব দরকার, যারা আমি ইন্টারভিউ নিয়েছিলাম। তিনি হচ্ছেন ওই চন্দননগরের শ্রীধরের নাম শুনেছেন, শ্রীধরের আলো এখন বিভিন্ন দুর্গাপুজোর মঞ্চ। তো তার ইন্টারভিউ নিতে গিয়ে আমি শুনেছি তিনি বলেছিলেন যে স্কুলে যখন ক্লাস 7-এ পড়েন, সরস্বতী পুজোতে তিনি বললেন আমার মনে হলো এমন কিছু একটা যদি করা যায়, কিন্তু লাইটটা একটাই জ্বলছে। বলছে আমি জুড়ে জুড়ে বাল্বগুলো নিয়ে দেবীর গলায় একটা মালার মতন করলাম, আর একটা এমন সার্কিট করলাম যে একটা বন্ধ হবে একটা নিভে যাবে, বন্ধ হবে নিভে যাবে। তো সেইটাতেই গোটা চন্দননগর দেখতে এলো, কানাইলাল স্কুলে পড়তেন, দেখতে এলো এবং সবাই আমাকে চিনে গেল, বাহ এই ছেলেটা তো বেশ বুদ্ধি আছে।